গত ভিডিও বাংলাদেশের ট্রেডিং দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করে টিকটক ট্রেডার সহ সকল বাটপারদের মুখ উন্মোচন করে দিয়ে কিছু সিরিয়াস প্রশ্নের সৃষ্টি করেছে। আজকের এই ফাইনাল ট্রেডিং নিয়ে ডেডিকেটেড ভিডিওতে আমাদের এমন ঘোলাটে অবস্থায় কি করা উচিত, ট্রেডিং কাদের জন্য, ট্রেডিং কোন প্ল্যাটফর্মের সাথে করবেন, আর এই রিস্কি ট্রেড জগতের বাইরে অল্টারনেটিভ কি আছে তা নিয়ে ডিটেইলে ঝাঁপ দেব। চলুন শুরু করা যাক। এই ট্রেডিং কতটা কনসার্নিং বিষয় আজকের দিনে বাংলাদেশের জন্য তা আমাকে গভীরভাবে ভাবাচ্ছে। কারণ এখানে মানুষ লস করে নিঃস্ব হচ্ছে এমন না, অনেকে হারিয়ে যাচ্ছে এই মূল্যবান জীবন থেকে। একটি কমেন্ট ভালো করে লক্ষ্য করুন। 10 দিন পর সুইসাইড করব ডিসাইড করেছি। এই 10 দিন আম্মুকে টাইম দেব। 2 বছরে $6,000 প্লাস ধার দেনা করে লস করছি লাস্ট 6 মাসে। নিজের 1.5 বছরের প্রফিট ছিল অলমোস্ট $55,000 প্লাস, কিন্তু সব লস হয়েছে 6 মাসে। এখন আর বস পসিবল না। আলহামদুলিল্লাহ নলেজ আছে, কিন্তু রিকভারি করার অ্যামাউন্ট নাই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। দয়া করে ভিআইপিতে যাবেন না, শেষ হয়ে যাবে। এইটা পরে আমি থমকে গেছি। অনেকভাবে ছেলেটার সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। এটাই হয়তো তার জীবনের সেই সুইসাইড নোট যা ট্রেডিং এর এই আজব বিস্ময় তাকে উপহার দিয়েছিল। আর আরাফাত ইসলামের মতো শত শত ছেলের কমেন্টে ভরপুর আমাদের আগের ভিডিওটা। তারা হাজার হাজার ডলার হারিয়ে এক হতাশায় বেঁচে আছে। আরাফাতের জায়গায় নিজেকে ভাবুন তো, স্টুডেন্ট অবস্থায় লক্ষাধিক টাকা লস করে বসে আছেন। নিশ্চয়ই এক অদৃশ্য চাপ আর বেঁচে থাকার বিতৃষ্ণা আসতে পারে জীবনে। বেটিং আর ছাপরি বাইনারি ট্রেডিং নিয়ে আজ ডিটেইলে যাচ্ছি না। যারা আগের ভিডিওটা মিস করেছেন তারা চাইলে ফেসবুক থেকে দেখে আসতে পারেন। বাংলাদেশে যে এই ট্রেডিং স্ক্যামের আড়ালে আসল ট্রেডিং ঢাকা পড়ে আছে তা দেশের জন্য এক অ্যালার্মিং বিষয়। যেখানে সরকার থেকে অনেক প্ল্যাটফর্মের সরাসরি বৈধতা নাই, সেখানে বিনিয়োগ আর লেনদেন হচ্ছে হাজার কোটি টাকা। একটা রাষ্ট্র যখন একটা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানকে তার উপযুক্ত মন্ত্রণালয়ের আন্ডারে তদারকিতে রাখবে না, তখন এটা আরো ভয়ঙ্কর আমাদের জনগণের জন্য। আপনি নিঃস্ব হলে সরকারও আপনাকে স্থান দেবে না, কারণ আপনি অনুমোদনহীন কাজে নিজে না বুঝে জড়িয়ে এক অনিয়ম করে বসেছেন। আমার মতো একটা শিক্ষিত লোককে বানায় দিয়ে গেল, আমি এখন কি করি? আমার এখন কি হবে? সব দায় আমাদের নাগরিক সমাজেরও না। প্রকাশ্যে এমন কচুরিপানার মতো বেড়ে ওঠা ট্রেডিং এর নামে গলা কাটার প্রতিষ্ঠান চাইলেই সরকার নির্মূল করতে পারে। কিন্তু সোনার বাংলায় সরকারের আসনে বসে হাজার হাজার কোটি টাকা পাচার হয়। সেখানে এইসব বিষয়ে মাথা ব্যথা কার আছে বলেন? এজন্য নিজের সচেতনতা নিজেই নিতে হবে। কেউ কারো ধার ধারে না। শেষ পর্যন্ত থাকুন, সব ক্লিয়ার হয়ে যাবে। বাইনারি নিয়ে কথা হলো, আপনি সুস্থ স্বাভাবিক বিবেকবান সৎ মানুষ হলে এক কথায় এটা থেকে বিরত থাকবেন। আর যদি ইচ্ছে হয় তাহলে ইন্টারনেটে জুয়া খেলে নিজের টাকা অপরিচিত ব্রোকার দালালদের না দিয়ে পাড়ার জুয়ারি কাকুদের সাথে খেলে নিজের টাকা এলাকায় রাখতে পারেন। বাইনারি সাবজেক্ট ইজ ক্লোজড হিয়ার। এখন আসি ফরেক্স ট্রেডিং নিয়ে। এটি আসলে তুলনামূলক সেফ এবং স্ট্যান্ডার্ড ট্রেডিং, যেটি বিশ্বের ইসলামিক স্কলাররা পর্যন্ত হালাল বলে স্বীকৃতি দিয়ে থাকেন একটা সার্টেন লেভেল পর্যন্ত। If you take a loan and do margin trading, it becomes haram. If there are futures, if there are options, become haram. But generally, trading in foreign currency and making a profit on the spot, if it's your own money, without involving haram activities, it's permissible. Stay away from the haram activities, it's fine. বিদেশি কারেন্সির কেনাবেচার এই প্রক্রিয়া মানে ফরেক্স ট্রেডিং বর্তমান বিশ্বের আলোচিত এবং অনেক দেশে জনপ্রিয় লিগ্যাল একটি ট্রেডিং মেথড। কিন্তু বাংলাদেশ সরকার, বিশেষ করে পলাতক স্বৈরাচার 15 বছর দেশের উন্নতি আর ডিজিটাল আর স্মার্ট বাংলাদেশের গান গেয়ে গেয়ে কি নোটিসেবল ডিজিটালাইজটা করে গেছে একটু বলুন তো। অনেক দিন থেকে তারা বৈধতা দিবে ভাবছে বলে কেটে দিয়েছে অনেক বছর। সম্পূর্ণ খোলাসা করে কোনো প্রজ্ঞাপন জারিও করতে পারেনি সরকার। এটি সরাসরি নিষিদ্ধ না হলেও নিয়ন্ত্রণহীন, যেখানে কেবলমাত্র লাইসেন্সপ্রাপ্ত ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রার লেনদেন করতে পারে। ব্যক্তিগত ট্রেডাররা সাধারণত আন্তর্জাতিক ব্রোকারদের মাধ্যমে ট্রেড করে থাকেন। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন 1947, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947। এই আইন অনুযায়ী বিদেশি মুদ্রার লেনদেনে কঠোর নিয়মকানুন মেনে চলতে হয়। সরকার থেকে সম্পূর্ণ ঘোষণা না আসা পর্যন্ত এভাবে আন্তর্জাতিক ব্রোকারদের মাধ্যমে কঠিন নিয়মকানুনের মধ্য দিয়ে ফরেক্স ট্রেডিং করা ট্রেডার সহ প্রতিষ্ঠান সবার জন্যই ঝুঁকিপূর্ণ। এনিওয়েজ, যদিও পপুলার ফরেক্স প্ল্যাটফর্মগুলি আইন অনুযায়ী দেশে এই সেবা দিয়ে যাচ্ছে, তবে সরকার থেকে এই জিনিসটি একদম স্বীকৃত নয় বলে নামে বেনামে কোম্পানি গড়ে উঠেছে ফরেক্স ট্রেডিং এর নামে। কিছু টাকা ইনভেস্ট করে সহজে ব্যবহারযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করে ভুয়া ফরেক্স ট্রেডিং কোম্পানি মানুষকে নানান লোভনীয় অফার দিয়ে কাবু করতে চেষ্টা করছে। এ পরিস্থিতিতে কাকে বিশ্বাস করবেন বা কাদের সাথে ট্রেডিংয়ে যাবেন, এমন এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। এর উত্তর দিচ্ছি একটু পরে। তার আগে শুনেন, অনেক প্রতিষ্ঠান এমন আছে খুব পপুলার, কিন্তু আমি জানি না যে তারা আদৌ রেজিস্টার্ড কিনা। যদিও সরাসরি সরকার লাইসেন্স কাউকেই দেয়নি, তবুও সীমাবদ্ধতার মধ্যে যতটুকু বৈধতা আছে অনেকের গিয়ে দেখেন সেই লাইসেন্সটাও নাই। মানে অন্যান্য ব্যবসা সংক্রান্ত লাইসেন্স নিয়ে একটি অফিস ভাড়া করে ট্রেডিং এর নামে প্রতারণা করে যাচ্ছে। এজন্য কয়েকদিন পর নিউজ হয় অমুক নামীয় তমুক নামীয় ইনভেস্টমেন্ট কোম্পানি ফ্রড করে টাকা মেরে পালিয়েছে। টাকাটা নিয়ে গেছে শুধু তাই না, আমাদের সর্বশান্ত করে গেছে। এগুলো নিত্যদিনের এক সাধারণ ঘটনা হয়ে গেছে আমাদের দেশে। বস্তুত বাংলাদেশ ব্যাংক বা সরকার থেকে যে জিনিসটাকে সঠিক রেগুলেট করছে না সেটিতে অনিয়ম থাকবে, এটাই স্বাভাবিক। এই ইন্টারিয়াম গভর্নমেন্ট অন্যান্য বিষয় নিয়ে ব্যস্ত থাকায় এটির জন্য তাদের কাছে কোনো আশা না করে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে দেশের জনগণের দাবিগুলোর শীর্ষে এই দাবিটাও যাতে উপস্থাপন করা হয়। কেননা এটিতে সরকার না কনসার্ন দিলে এর ভয়াবহ এক মাসুল দেশবাসীকে দিতে হবে।
একটি কথা বলে যাচ্ছে মনে রাখবেন, নিকট ভবিষ্যতে এমন প্ল্যাটফর্মগুলো দেউলিয়া হয়ে যাবে, হাজার কোটি টাকা নিয়ে পালাবে, ডেস্টিনি 2000 লিমিটেডের মতো কাহিনী ঘটবে, সরকার তখন নড়ে চড়ে বসবে এদেরকে ধরতে, কিন্তু ততক্ষণে অনেক দেরি, লাখ লাখ মানুষ পথে বসবে। আপনাদের অনেকের করা কমেন্টের প্রশ্নের উত্তর একটি স্টেটমেন্টে বলে দিচ্ছি। ক্রিপ্টো মাইনিং, ফেক ক্রিপ্টো থেকে নিয়ে হাজারো পঞ্জি স্কিম সহ বিভিন্ন তাবিজ মানে হাবিজাবি কোর্স করার অর্থ হলো আপনার জীবন থেকে মূল্যবান সময়, শ্রম, মেধা, এমনকি যৌবন হেলায় কাটিয়ে দেওয়া, যেখানে আদৌ কোনো লাভ নাই, পরে হানি নাটস খেয়েও হয়তো রিকভার করতে পারবেন না। খুব জটিল একটা বিষয়। তোমরা সবাই সরে গেলে কেন? খাও। আজকে আপনাদেরকে সবাইকে আশাহত করেই বলছি, দয়া করে ট্রেডিং দুনিয়ায় আসার আগে ভালো করে ভেবে চিন্তে আসবেন। ক্রিপ্টোকারেন্সি নামক ডিজিটাল ভার্চুয়াল মুদ্রার লেনদেন বাংলাদেশে সম্পূর্ণ নিষিদ্ধ, তাই এটি থেকে সাবধান। আর বেটিং বাইনারি কুল্লু হারাম, একদম পিঠের চামড়া উঠে যাবে। এমনকি ফরেক্সে ভালো প্ল্যাটফর্ম থাকলেও পরিপূর্ণ প্রজ্ঞাপন আসার আগ পর্যন্ত আপনি কাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন বলুন? নিজেকে একটা প্রশ্ন করে দেখুন তো, আল্লাহর দুনিয়ায় এত কিছু থাকতে কেন এই রিস্কি জায়গায় আসতে চাচ্ছেন? এত দূর আসলেন, এখন একটু আশার কথা শোনাবো। এই ট্রেড দুনিয়ার অল্টারনেটিভ কি আছে যা নিরাপদ, তা নিয়েই ডিপ ডাইভ দেওয়ার আগে দুঃখ প্রকাশ করছি একটি কারণে। বলেছিলাম কোন জায়গা থেকে ট্রেডিং শিখবেন তা নিয়ে আমি সাজেশন দেব, কিন্তু কেস স্টাডি রিসার্চ করে যা দেখলাম তাতে স্পষ্ট যে বাংলাদেশের ট্রেড দুনিয়াটাই ঘোলাটে। তাই আমি কেমনে আপনাদের এই কই থেকে শিখবেন এমন ধারণা দেব। আচ্ছা, এখন একটা ডিসক্লেমার, এই যে ট্রেডিং, বিনিয়োগ, লেনদেন, ইনভেস্টমেন্ট যাই বলেন, সব কিন্তু সবার জন্য না। একজন গৃহহীন মানুষকে বলতে পারেন না লাইফ ইন্স্যুরেন্স করে রাখতে, দিনমজুর মানুষটাকে বলতে পারেন না ইনভেস্টমেন্টের কথা, কারণ প্রত্যেক মানুষের অর্থনৈতিক অবস্থা ভিন্ন, আর এই ভিন্নতা আমাদেরকে কে কি করবে না করবে তার একটা সত্যতা দেয়। একথা বলার মানে হচ্ছে এই, উপরোল্লেখিত জিনিস ট্রেডিং, বিনিয়োগ, লেনদেন, ইনভেস্টমেন্ট আমাদের সবার জন্য নয়। যদি ট্রেডিং এর ঝুঁকি কমাতে চান বা দীর্ঘমেয়াদী এবং সুরক্ষিত বিনিয়োগ করতে চান, তাইলে কিছু নিরাপদ বিকল্প বিবেচনা করতে পারেন। প্রথম অল্টারনেটিভ হিসেবে আমরা স্থানীয় স্টক মার্কেটের দিকে একটু ফোকাস দিতে পারি। ইউনিলিভার, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মতো নানান প্রতিষ্ঠানের স্টকে আপনি বিনিয়োগ করতে পারেন। এর সুবিধা হলো এগুলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে নিরাপদ। এরকম কোম্পানির শেয়ার কেনাবেচার মাধ্যমে অনেকে লাভ করে থাকেন। তবে বাংলাদেশে কাউকে ভরসা করতে আমাদের আতঙ্কে থাকতে হয় সবসময়। অনেক মানুষ বাবা দরবেশ খ্যাত সালমান এফ রহমানের ব্যাকসিমকুতে বিনিয়োগ করেছিলেন এবং স্বৈরাচার বিদায়ের পর এক ধাক্কায় শেয়ারের দাম 26% নিচে নেমে আসে। তাইলে বলা যায় এই চ্যালেঞ্জিং ওয়ার্ল্ডে রিস্ক টেকিং ক্যাপাসিটি না থাকলে আপনার এইসব দুনিয়ায় আসারই দরকার নেই। এবার আসুন রিয়েল এস্টেট নিয়ে একটু কথা বলি। রিয়েল এস্টেট বা সম্পত্তিতে বিনিয়োগ দীর্ঘমেয়াদী, এখানে ভালো লাভ পাওয়া যায় এবং দামও স্থিতিশীল থাকে। এটি আপনার সম্পদ বাড়াতে পারে। আজ আপনি একটি বাড়ি, পতিত জমি, দোকান, শিল্প যাই কিনবেন, যদি পরিকল্পনা করে কিনতে পারেন, তাইলে লং রানে এটি বিক্রি করে প্রফিট কামাতে পারেন। এটি হলো পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত সেফ ইনভেস্টমেন্টের মধ্যে অন্যতম। চাইলে স্বর্ণেও বিনিয়োগ করতে পারেন। এটি একটি মূল্যবান সম্পদ এবং সময়ের সাথে সাথে এটির দাম বাড়ে। এজন্য বিশ্বের অনেকেই সোনায় বিনিয়োগ করে থাকেন। পর্যাপ্ত টাকা থাকলে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারেন, যেখানে নির্দিষ্ট পরিমাণ ইন্টারেস্ট আপনাকে দেওয়া হবে। হালাল হারামের কনসার্ন থেকে এই বিনিয়োগ থেকে নিরুৎসাহিত করলাম, কারণ এটাই বরকত পাবেন না। এতক্ষণে মনে হয়েছে যে ট্রেডিং বা বিনিয়োগ বড়লোকের জন্যই শুধু। যাদের হাতে টাকা পয়সা কম বা ছাত্র অবস্থায় আছে তারা কি করবে? এই উত্তর উপেক্ষা করে ভিডিও শেষ করলে খুবই অমানবিক হবে। এই অংশটা অনেকের জন্যই গুরুত্বপূর্ণ, কেননা আমরা ট্রেডিংয়ে যাদের উপচে পড়া ভিড় করতে দেখি তাদের বয়স খুব বেশি না। মধ্যবয়স্কদের থেকে কিশোর বা তরুণদের সংখ্যাই বেশি। লেখাপড়ার পাশাপাশি কিছু একটা করার তাগিদ থেকে এমন প্ল্যাটফর্মে তাদের যাত্রা শুরু হয়। আর অনেকের এই যাত্রা এত নিদারুণ হয় যে পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে পরিত্যাজ্য হয়। অল্প বয়সে লস করে ধার দেনায় পরিবারকে ডুবিয়ে জীবনে অন্ধকার ডেকে আনে। এইসব শিক্ষিত তরুণ সমাজের কাছে আবেদন, ট্রেডিং একটি কেনাবেচার প্রক্রিয়া। মার্কেটের ভালো জ্ঞান, অভিজ্ঞতা, রিস্ক নেয়ার ক্ষমতা থেকে নিয়ে হেভি ইনভেস্টমেন্ট প্রয়োজন, আর এগুলোর অনেক কিছুই আমাদের যুব সমাজের নেই, এজন্য তারা ধরা খেয়ে থাকে। আর ট্রেডিং নিয়ে কেউ অনেক জ্ঞান রাখলেও আমাদের দেশের বিভিন্ন সিন্ডিকেট আর ভুয়া প্ল্যাটফর্মের আবরণে অনেকেই ফাঁদে পড়ে লস করেন। দ্বিতীয় গ্রুপ, যারা বেশি কিছু বুঝেন না, হাতে টাকা আছে, ভালো লাভ বা রিটার্ন আসে, এজন্য ট্রেডিংয়ে আসতে চাচ্ছেন, অথবা আপনার টাকা পয়সাও এত নাই, ধার দেনা করে চাইছেন ট্রেডিং মার্কেটে এন্ট্রি নিতে, যাতে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন। এই দুই গ্রুপ, ছাত্র আর আমজনতা, টাকা থাকুক কিংবা না থাকুক, ভাগ্য পরিবর্তনের জন্য তো আসতে চান এই আজব দুনিয়ায়। হ্যাঁ, ভাগ্য ঠিকই পরিবর্তন হবে, হতে পারে ইতিবাচক অথবা নেতিবাচক। আর নেতিবাচকভাবে ভাগ্যের বা নিয়তির দেখা পেয়ে থাকেন দেশের বেশিরভাগ মানুষ। এজন্য বেশ বুঝে শুনে প্ল্যাটফর্ম যাচাই বাছাই করে আগাবেন প্লিজ। আর শিক্ষিত তরুণ সমাজ যারা ভাগ্য পরিবর্তন করতে চাও, তারা নিজের ইন্টারেস্টের সাথে মিল রেখে কোনো একটা স্কিল শিখতে পারো। অন্তত নিজের মধ্যে এই ইনভেস্টমেন্ট করাটা কখনো বৃথা যাবে না। যে কোনো ডিজিটাল স্কিল শেখা এখন খুব হাতের নাগালে। অবশ্যই একটি ল্যাপটপ আর ইন্টারনেট থাকতে হবে। আমার বিশ্বাস ট্রেডিং নিয়ে যে ভিডিও দেখছে সে একটি ল্যাপটপ কেনার সামর্থ্য রাখে। তার জ্ঞান, বুদ্ধি, চিন্তা, দর্শন অনেক উন্নত। এটা বলার মানে এই যে পৃথিবী বিখ্যাত একটি কথা প্রচলিত, সর্বোৎকৃষ্ট বিনিয়োগ হলো নিজের মধ্যে বিনিয়োগ করা। এখানে লাভ না হলে অন্তত লস হবে না। আর আমার বিশ্বাস ভালো একটা ডিমান্ডেবল স্কিল থাকলে অপরচুনিটি অনেক ভালো পাবেন, অন্তত না খেয়ে থাকবেন না। আমাদের ইনবক্সে অনেকে মেসেজ দিয়ে জানিয়েছেন তারা ক্লাস 9, 10 বা কলেজে পড়ে, ট্রেডিং করতে চায়, সে কি করতে পারবে কিনা। তাদের জন্য একটি কথা, আগে বড় হও, তারপরে এসব। যাও এখন পড়তে বসো, যাও।
সবকিছু শুরুতে আপনার মাথায় রাখতে হবে প্রত্যেকের অবস্থান সমান নয়। কেউ একটা জায়গায় বিনিয়োগ করে 3 লক্ষ টাকা লাভ করেছে দেখে আফসোস করছেন, কিন্তু আপনি হয়তো জানেন না তার কয়েক লক্ষ টাকা লস করলেও এটা কুলিয়ে ওঠা তার জন্য ব্যাপার ছিল না। কিন্তু আমরা ভুল করে বসি এই একটা জায়গায়, আমাদের ক্যাপাসিটি বা সামর্থ্যের বাইরেটায় হাত দেই আর রিস্ক নিয়ে নেই বিশাল কিছুর। বেশি লাভের আশায় কিন্তু যখন লস হয় তখন দিশেহারা হয়ে পড়ি। অনেকে বাড়ি ঘর জমি জামা বিক্রি করে ধার দেনা শোধ করতে পারেন না। তাই জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। রিস্ক না নিলে বড় হবেন না, এটা সত্য। তার থেকে কঠিন সত্য হচ্ছে আমরা সাধ্যের বাইরে যে রিস্ক নেব না, আর নাইলে সবই হারাবো। আমরা কতটা হুজুগে আর বিনোদন প্রেমী রুচিহীন মানুষ তা একটু মিলিয়ে নিন। আমরা একজন চোরকে সেলিব্রিটি বানাই, করোনার ভুয়া রিপোর্ট প্রদানকারী জালিয়াত ডাক্তার সাবরিনাকে আমরা ফোকাসে রাখি, তিশা মুশতাক দম্পতিকে আমরা আলোচনার শীর্ষে রাখি, ভুয়া ডাক্তার মুনিয়াকে নিয়ে টিভিতে টকশো করি। এই যে এই জামাটা আজকে আমি পরেছি, এটার দাম প্রায় 2.5 লক্ষ টাকা। এক কাপ 5 টাকা আর রং চা 3 টাকা, সবার কমে দেবো। এরকম চাওয়ালি দোকানে রইলে সকলে চা খেতে আসবে। আমাদের মিডিয়া এমন বাহারি অপ্রয়োজনীয় জিনিস কভার করে থাকে, এটা অত্যন্ত দুঃখের বিষয়। সমাজের আনাচে কানাচে এমন নানান কনসার্নিং বিষয় তুলে আনছে না কেউ। সরকারি আমলা থেকে রাষ্ট্রের উপরের লেভেলের কেউ যদি হয়, এদের বিরুদ্ধে আওয়াজ থামবে না। সাদাকে সাদা আর কালাকে কালা বলার সৎ সাহস ছিল এবং থাকবে। বাংলাদেশের সবচেয়ে বড় কোন সমস্যা নিয়ে পরবর্তীতে ভিডিও আনতে পারি, কমেন্টে লিখতে পারেন। ধন্যবাদ।